1947 সাল শুধু একটি সাল নয়, একটি রক্তাক্ত ইতিহাসের নাম। উপমহাদেশের মানচিত্র ভাগ হওয়ার সেই দিনগুলো আজও কোটি মানুষের হৃদয়ে দগদগে ক্ষত হয়ে আছে। জন্মভূমি ছেড়ে যাওয়া, প্রিয়জনকে হারানো, আর এক রাতের মধ্যে সবটুকু স্মৃতি পিছনে ফেলে ভিনদেশী হয়ে যাওয়ার যন্ত্রণা, এসবের হিসাব আছে কি? কি অপরাধ ছিল তাদের? হয়তো এই প্রশ্নের কোনো উত্তর আজও আমরা খুঁজে পাইনি। এমন এক বিতর্কের জন্ম হয়েছিল আজকের ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জকে ঘিরে। একসময় সিলেটের প্রাণবন্ত অংশ, আজ ভারতের আঙ্গিনায় হারানো এক ইতিহাসের সাক্ষী। যে অঞ্চলটি গণভোটে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিল, সেটি কিভাবে ভারতের অংশ হলো, এ সম্পর্কে আলোচনা করা হবে দলিল পাইসির আজকের ভিডিওতে। 1785 সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সুবা বাংলা অর্থাৎ গ্রেটার বাংলার দেওয়ানি লাভ করেছে। সিলেটের একটি অংশ হওয়ায় করিমগঞ্জও তাদের অধীনে চলে আসে। কিন্তু ব্রিটিশরা সহজে এখানে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারেনি। এর কারণ ছিলেন জমিদার রাধারাম, যাকে অনেকে নবাব রাধারাম বলেও ডাকতেন। তিনি 1 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে নিজের রাজ্যকে স্বাধীন রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে পরাজয় বরণ করতে হয়। বন্দী অবস্থায় তিনি আত্মহত্যা করেন এবং 1786 সাল থেকে পুরো করিমগঞ্জ ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। 1878 সালে সিলেট পৌরসভা গঠিত হলে করিমগঞ্জ একটি মহকুমা হিসাবে সিলেটের সঙ্গে যুক্ত হয়। ভৌগোলিকভাবে এর অবস্থান ছিল বেশ গুরুত্বপূর্ণ। কুশিয়ারা নদীর পাড়ে অবস্থিত এই অঞ্চলের আয়তন বাংলাদেশের গাজীপুর জেলার চেয়েও বড়। এর চারপাশে ছিল আসামের অন্যান্য জেলা এবং বাংলাদেশের সীমান্ত। সিলেট শহর থেকে এর দূরত্ব মাত্র 50 কিলোমিটার হলেও আসামের রাজধানী গুয়াহাটি থেকে এটি ছিল 330 কিলোমিটার দূরে। করিমগঞ্জের প্রায় 87% মানুষ ছিল বাংলাভাষী, আর ধর্মীয়ভাবে দেশভাগের সময় মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি। আধুনিক বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক সৈয়দ মুজতবা আলীও এই মাটিরই সন্তান। তাহলে প্রশ্ন হলো, বাংলাভাষী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলটি কেন বাংলাদেশের হলো না? ঐতিহাসিকভাবে সিলেট সবসময়ই বাংলার অংশ ছিল, কিন্তু 1874 সালে আসাম রাজ্য গঠিত হলে ব্রিটিশরা সিলেটকে আসামের সঙ্গে জুড়ে দেয়। কারণ ব্রিটিশদের কাছে অনুন্নত আসামকে একটি সমৃদ্ধ রাজ্যে পরিণত করতে সিলেটের মতো অগ্রসর অঞ্চলের প্রয়োজন ছিল। 1905 সালে বঙ্গভঙ্গের পর সিলেট আবার বাংলার অংশে ফিরে, কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় মাত্র 6 বছর। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে সিলেট আবারও আসামের সঙ্গে যুক্ত হয়। এই প্রশাসনিক অস্থিরতা শেষ পর্যন্ত 1974 সালে দেশভাগে এক চূড়ান্ত মোড় নেয়। 1947 সালের 3রা জুন শেষ ব্রিটিশ গভর্নর লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা দিলেন, দেশ ভাগ হবে ধর্মের ভিত্তিতে। পাঞ্জাব ও বাংলার মতো আসামও ভারতের অংশ হবে। কিন্তু সিলেটকে নিয়ে দেখা দেয় বিভেদ, কারণ এখানকার মানুষ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। অবশেষে ঘোষণা করা হয় সিলেটের ভাগ্য নির্ধারণ হবে গণভোটের মাধ্যমে। 1946 সালের মার্চে সিলেটে আসেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। 1947 সালের 6 ও 7 জুলাই গণভোট অনুষ্ঠিত হয়। পাকিস্তানের পক্ষে প্রতীক ছিল কুড়াল, আর ভারতের পক্ষে ছিল কুড়েঘর। সমগ্র সিলেট জুড়ে ভোটের উৎসব শুরু হয়। মুসলিম লীগ কুড়াল মার্কার পক্ষে ব্যাপক প্রচারণা চালায়। অপরদিকে কুড়েঘর মার্কা নিয়ে ঝাঁপিয়ে পড়ে সর্বভারতীয় কংগ্রেস। প্রায় 77% মানুষ এই ভোটে অংশ নেয়। ফলাফল ছিল চমকপ্রদ। 56.56% ভোট পেয়ে কুড়াল মার্কা অর্থাৎ পাকিস্তানের পক্ষে বিজয় আসে। এর ফলে মনে হচ্ছিল সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হতে চলেছে, কিন্তু এক রহস্যময় কারণে তা আর হলো না। দেশভাগের সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় স্যার সিরিল রেডক্লিফকে। তিনি ছিলেন উপমহাদেশে একেবারেই নতুন, যার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। গণভোটের পর তিনি কাজ শুরু করেন এবং 12 আগস্ট যখন রেডক্লিফ লাইন প্রকাশিত হয়, তখন সবার স্বপ্ন ভেঙে যায়। গণভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও করিমগঞ্জ, রাতাবাড়ী, পাথরকান্দি সহ সিলেটের 3.5 থানাকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। অনেকেই মনে করেন ভারতীয় নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে রেডক্লিফ এই কারসাজি করেছিলেন। মুসলিম লীগের নেতারা এর বিরুদ্ধে অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। করিমগঞ্জের শেষ এসডিপিও ছিলেন এম.এ. হক, যিনি পরবর্তীকালে বাংলাদেশের মন্ত্রীও হয়েছিলেন। তিনি 14 আগস্ট থেকে প্রতিদিন করিমগঞ্জে পাকিস্তানের পতাকা তুলতেন আর সামরিক সাহায্য চেয়ে সিলেটে বার্তা পাঠাতেন, কিন্তু কোনো উত্তর আসেনি।
7 দিন পর ভারতীয় বাহিনী শহরে প্রবেশ করলে তিনি নিরুপায় হয়ে পতাকা নামিয়ে বাংলাদেশে চলে আসেন। সেই থেকেই করিমগঞ্জ, রাতাবাড়ী এবং পাথরকান্দি সহ সিলেটের এই অংশগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর সিলেটের ম্যাজিস্ট্রেট কেন এম এ হকের ডাকে সাড়া দেননি, সেই রহস্য আজও অনুদ্ঘাটিত। করিমগঞ্জ এখন ভারতের একটি জেলা, কিন্তু তার ভাষা, সংস্কৃতি আর রক্তে মিশে আছে বাংলাদেশেরই ছায়া। দেশভাগের সেই বিতর্কিত অধ্যায় হয়তো শেষ হয়েছে, কিন্তু তার প্রভাব আজও এখানকার মানুষের মনে গেঁথে আছে। আপনার কি মনে হয়, সেদিন যদি গণভোটের রায় অনুযায়ী করিমগঞ্জ বাংলাদেশের অংশ হতো, তাহলে ইতিহাসটা কি অন্যরকম হতে পারতো না? কমেন্টে জানান আপনার মতামত। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে দলিল পিক বা পাইসির সাথেই থাকুন।